আচ্ছা, স্ক্রিন দেখা যায়? জি ম্যাম, দেখা যাচ্ছে। ঠিক আছে। তো আমাদের প্রথম অধ্যায়ে কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকের যে লেকচার পর্যন্ত, আমরা 9টা লেকচার পর্যন্ত আমরা অলমোস্ট কমপ্লিট করাইছি। তো এইগুলোই ছিল আমাদের প্রথম অধ্যায়ের টপিক গুলো সব। আজকে হচ্ছে এখন হচ্ছে আমরা কিছু কোশ্চেন সলভ করবো, মানে আইডিয়া আর কি, স্যাম্পল কোশ্চেন হিসেবে আমরা একটু আইডিয়াটা নিব যে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের উপর কিরকম কোশ্চেন আসে, কোশ্চেন গুলো কিভাবে আমার সলভ করতে হবে, কোশ্চেনের টপিক গুলো কিভাবে আমরা ধরতে পারবো যে এটা কোন টপিক থেকে, কোন টপিক রিলেটেড, কোন টপিকের উপরে এই কোশ্চেনটা হয়েছে, ওটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের কোশ্চেন গুলো সলভ করা ইজি হয়ে যাবে। তো আমাদের যে প্রথম অধ্যায় যেটা ছিল সেটা হচ্ছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। হ্যাঁ, তো আমি দুইটা স্যাম্পল কোশ্চেন আপনাদের জন্য রেডি করছি। ওই দুটো স্যাম্পল কোশ্চেন একটু দেখবো, বুঝবো কিভাবে কোন টপিকটা আর কি কাজ করছে সেই কোশ্চেনে। তো প্রথম কোশ্চেনটা একটু পড়ি আমরা। হ্যাঁ, লেখা আছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিওর মাধ্যমে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পটুয়াখালী কলাপাড়ায় অবস্থিত পায়রা বন্দর উদ্বোধন করেন। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, কথা শুনতে পাচ্ছি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি বললো যে অপরদিকে দেশের শিক্ষামন্ত্রী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক উপায়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণের কথা বলার প্রেক্ষিতে আবুদ কলেজের পরিচালনা পরিষদ শিক্ষার্থীদের জন্য ফেস রিকগনিশন পদ্ধতি চালু করার কথা ভাবছে, যদিও বর্তমানে শিক্ষকদের জন্য আঙ্গুলের ছাপ পদ্ধতি চালু আছে। ঠিক আছে। তো প্রথমে ক নাম্বারে আপনাদের জ্ঞানমূলক কোশ্চেন যেটা আসে আপনার সংজ্ঞা হিসেবে আসে, এখানে লেখা আছে ই কমার্স কি। আপনার আরো অনেক টপিক আছে, তো ওইগুলো যে সংজ্ঞাগুলো আমরা পড়েছি ওই সংজ্ঞাগুলো একটু ভালো করে প্রিপারেশন নিলে ওইটা আমরা সলভ করতে পারবো। তো ই কমার্স কি, এটা আমরা খুব ইজিলি আমরা বইতেও পাবো, আর আমরা পড়াশোনাও করছি। ই কমার্স আমরা জানি, ই কমার্স হচ্ছে আমাদের ইলেকট্রনিক কমার্স, যেটা হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য চালাই সেটা হচ্ছে আমাদের ই কমার্স। খুব ভালো, একটু ভালো করে বই থেকে পড়ে সংজ্ঞাটা লিখে দিব। এরপরে খ নাম্বার হচ্ছে শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেয়া সম্ভব, ব্যাখ্যা করো। কেউ কেউ কি বলতে পারবেন এই খ নাম্বার অ্যান্সারটা কি? শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া সম্ভব, ব্যাখ্যা করো। এটা কোন টপিক একটু বলতে পারবেন? না বললে বলেন পারবো না, তাহলে আমি অ্যান্সার দিব। না ম্যাম, বুঝতে পারলাম না বুঝতে কথাটা। পারি নাই। আচ্ছা, শীতলীকরণ প্রক্রিয়া আমরা কিন্তু একটা চিকিৎসা ব্যবস্থা পড়েছিলাম, সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি। নাম শুনছি ক্রায়ো সার্জারি? শুনছি তো। হ্যাঁ, শুনছি ম্যাডাম। হ্যাঁ, সেই ক্রায়ো সার্জারি। তো ক্রায়ো সার্জারি নিম্ন তাপমাত্রায় বলেছে না, যে নিম্ন তাপমাত্রায় যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের ক্রায়ো সার্জারি। তো নিম্ন তাপমাত্রা মানেই হচ্ছে আপনার এই যে শীতলীকরণ, মানে অনেক ঠান্ডা, যে 0°C তাপমাত্রায় কিন্তু পানি বরফ হতে শুরু করে। তো জল তাপমাত্রা যত নিচু লেভেলে যাবে আপনার শীতলীকরণ প্রক্রিয়া কিন্তু তত বাড়তে থাকবে। এই কারণে এখানে যে বলা হয়েছে যে শীতলীকরণ প্রক্রিয়া চিকিৎসা দেওয়া সম্ভব, এটার মানে হচ্ছে আপনার ক্রায়ো সার্জারি। আপনাকে ক্রায়ো সার্জারি সম্পর্কে আলোচনা করতে হবে। ঠিক আছে? জি ম্যাম। ওকে। এরপর গ নাম্বারে যে কোশ্চেনটা বলছে যে উদ্দীপকে সমুদ্র বন্দর উদ্বোধনের জন্য ব্যবহৃত প্রযুক্তির সুবিধাগুলো কি কি, ব্যাখ্যা করো। তো আমরা যদি আরেকটু উদ্দীপকটা করি, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিওর মাধ্যমে, গণভবন থেকে ভিডিওর মাধ্যমে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা বন্দর উদ্ভাবন করেন। দেখেন এখানে যে লেখাটা গণভবন থেকে ভিডিওর মাধ্যমে, এটার মানে কি বলতে পারবেন? ভিডিওর মাধ্যমে যে কমিউনিকেশন করা হয় সেটা যেন, তাকে যেন কি বলা হয়? ভিডিওর মাধ্যমে যদি আমরা কোনো কমিউনিকেট করি তাকে কি বলা হবে? ভিডিও কনফারেন্সিং। গুড, এই ধরতে পারছেন। তো আপনাকে এই ভিডিও কনফারেন্সিং নিয়ে আলোচনা করতে হবে এই গ নাম্বারে। এগুলো সুবিধা কি, এগুলা এটার অসুবিধা কি, এটা কাকে বলে, হ্যাঁ, এইগুলো সম্পর্কে আমরা ব্যাখ্যা করব। বুঝতে পারতেছি? জি ম্যাম। ওকে, গুড। তাহলে খ নাম্বারটা হচ্ছে আমাদের ক্রায়ো সার্জারি, গ নাম্বারটা হচ্ছে আমাদের ভিডিও কনফারেন্সিং। এরপরে দেখি তো 4 নাম্বার কোশ্চেনে কি বলছে। উদ্দীপকে কম সময়ে উপস্থিতি নিশ্চিতকরণের ক্ষেত্রে
কোনটির প্রাধান্য দেয়া কলেজের জন্য বেশি যুক্তিযুক্ত হবে? দেখেন কলেজে তারা কি করেছে, উদ্দীপকটা যদি আমরা আবার একটু দেখি সেকেন্ড লাইন থেকে, এই যে অপরদিকে দেশের শিক্ষামন্ত্রী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক উপায়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণের কথা বলার প্রেক্ষিতে, এখানে একটা কলেজের নাম আবুজ কলেজের নাম, সেটার পরিচালনা পরিষদ শিক্ষার্থীদের জন্য ফেস রিকগনিশন পদ্ধতি চালু করার কথা ভাবছে। হ্যাঁ, ফেস রিকগনিশন একটা পদ্ধতি, বলেন তো এটা কোন 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 টপিকের ভিতরে ফেস রিকগনিশন পড়তেছে, কোন টপিক? ম্যাম ক্রায়োসার্জারির টপিকই তো। না না না, ক্রায়ো সার্জারি না তো, ক্রায়ো সার্জারি হচ্ছে চিকিৎসা ব্যবস্থায়, আর এখানে তো বলতেছে ফেস রিকগনিশন, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স আমরা পড়ছিলাম না? হ্যাঁ, আমরা বায়োমেট্রিক্স এ অনেক কিছুই কিন্তু দেখেছিলাম, লাইক ধরেন আমাদের কি কি ছিল, আঙ্গুলের ছাপ ছিল, আমাদের হাতের ছাপ ছিল, আমাদের হচ্ছে ফেস রিকগনিশন ছিল, ভয়েস রিকগনিশন ছিল, সিগনেচার রিকগনিশন ছিল। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার বায়োমেট্রিক্স এর আন্ডারে এটা আর কি পড়বে। তো যেহেতু ফেস রিকগনিশন একটু কমপ্লিকেটেড আর একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমরা যদি আঙ্গুলের ছাপ ব্যবহার করি সেটা কিন্তু আবার খুব দ্রুত কাজ করে। আঙ্গুলের ছাপের পদ্ধতিটাও অনেক ইউনিক, আঙ্গুলের ছাপ বা হাতের ছাপ যেটা আপনি ইউজ করেন না কেন, ওইটা দিয়ে যদি আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই, ওটা অনেক তাড়াতাড়ি আর কম সময় সাপেক্ষ হবে। বুঝতে পারছি? তাহলে ঘ নাম্বারে হচ্ছে আপনার বায়োমেট্রিক্স নিয়ে আলোচনা করতে হবে। ওকে ম্যাম, হ্যাঁ হ্যাঁ, এইটা একটা স্যাম্পল কোশ্চেন হিসেবে আপনারা ধরতে পারেন যে এরকম অ্যাকচুয়ালি কোশ্চেনটা হতে পারে। আমাকে টপিক গুলো আর কি, মেইন কথা হচ্ছে আপনাকে টপিক গুলো খুঁজে বের করতে হবে, টপিকটাকে ধরতে হবে যে এখানে কোন টপিকের কথা বলা হয়েছে। আপনি যদি টপিক ঠিক মতো না ধরতে পারেন, অন্য একটা টপিক দিয়ে যদি লেখালেখি করে ফেলেন, তাহলে কিন্তু একদম জিরো আসবে। আপনি যতই খাতা ভরে ভরে লেখেন না কেন, আমি কিন্তু কোনো মার্কস দিতে পারবো না যদি আপনার টপিক সিলেকশনে যদি রাইট না হয়। ঠিক আছে? ম্যাম ভয় দেখাইতেছেন না। ভয় না, আপনাদের অ্যালার্ট করে দেওয়া আর কি, যে একটু ভালো করে পড়বেন। এটা এটা কিন্তু ভয় অ্যাকচুয়ালি কিছু না, এটা আপনাদের বলে দেওয়া হচ্ছে এই কারণে যাতে আপনারা একটু ভালো করে পড়াশোনা করেন। আর এটা সত্যি যে আপনি যদি ভুল টপিক নিয়ে লেখেন তাহলে আমি কিভাবে আপনাকে মার্কস দেবো, তাই না? এই যে লাইক ধরেন এই ঘ নাম্বারই যে ভুল করে আপনি অ্যান্সার দিয়ে ফেলেন যেটা ক্রায়ো সার্জারি, এটা তো ক্রায়ো সার্জারি না, এটা তো হচ্ছে বায়োমেট্রিক্স। আপনি তো ক্রায়ো সার্জারি নিয়ে লিখতেই থাকবেন, আর আমি তো বায়োমেট্রিক্স খুঁজেই পাবো না, তখন তো আমাকে জিরোই দিতে হবে, তাই না? জি হ্যাঁ, আচ্ছা। তো আরেকটা কোশ্চেন আমরা একটু দেখি। কোশ্চেন 2 কি লেখা আছে উদ্দীপকে, উদ্দীপকটা একটু পড়ি। সবাই সবাই তো দেখতেছি বুঝতেছি, তাই না? বাকিরা কই? জি কারা কারা আছে, কারা কারা আছে দেখি তো, কারা কারা আছে। আজিজুল ইসলাম ভিডিও অফ মিউট করে গেম খেলতেছে, না এই আজিজুল ইসলামকে মাইর দিব, দাঁড়াচ্ছি আমি। তারপরে হচ্ছে ম্যাম আমি কি সত্যি কথা, আমি এই সন্ধ্যা 8টা থেকে শুরু করছি ঢোকার জন্য, বাট ঢুকতেই পারতাছি না। ওই আইডি পাসওয়ার্ড পরে ঠিক করে দিছিলেন? জি মিস। আইডি আর পাসওয়ার্ড ঠিক করে দিয়েছিলেন? জি মিস, আমি ঠিক মতন দিছি, কোনো ভুল ছিল না, আচ্ছা নেট সমস্যা ছিল না আমার। আচ্ছা মিস ও জিরোর বুঝতাছি না আমি। জায়গায় দিচ্ছেন। আচ্ছা, সমস্যা নেই, এখন যা আসছেন সেটাই ভালো। এই এই ক্লাসটা একটু অ্যাটেন্ড করেন, যেহেতু কোশ্চেন রিলেটেড টপিক তো এগুলা, একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করি। 2 নম্বর কোশ্চেনটা কি, যে জয়া চৌধুরী পরীক্ষা সংক্রান্ত প্রজেক্ট পেপার তৈরির ক্ষেত্রে ইন্টারনেটের সহায়তা নিয়ে থাকে। সে নিয়ম মেনে প্রতিটি তথ্যের উৎস উল্লেখ করে। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য হতে সে এমন একটি প্রযুক্তি সম্পর্কে জেনেছে যা দিয়ে অণুর গঠন দেখা সম্ভব। তবে জুই ইন্টারনেট থেকে বিভিন্ন ফাইলের সফট কপি সংগ্রহ করে কোনো রূপ কৃতজ্ঞতা জ্ঞাপন ছাড়াই নিজের নামে প্রকাশ করে। ঠিক আছে, এটা ছিল আমাদের উদ্দীপক। এখন ক নাম্বারে যেটা বলছে যে বায়ো ইনফরমেটিক্স কি, বায়ো ইনফরমেটিক্স কাকে বলে, আমরা সবাই জানি বায়ো ইনফরমেটিক্স কাকে বলে, আমরা পড়ছিও। এখন শুধু একটু বই থেকে ভালো করে সংজ্ঞাটা পড়ে অ্যান্সার দিয়ে দিব। এরপর খ নাম্বার, বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব, ব্যাখ্যা করো। বলেন তো খ নাম্বারের অ্যান্সারটা, খ
নম্বরের অ্যান্সারটা কি হবে একটু বলেন। বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব, এইটা কোন টপিক? তার কোন টপিক? এটা তো ওই যে মনে হইতেছে হ্যাঁ হিরো একটু জিজ্ঞেস করেন পড়ছি। বাস্তবে অবস্থান করে আমরা কল্পনার জগতে চলে যাচ্ছি, আমরা কিন্তু ভিডিও দেখেছিলাম। হ্যাঁ রোবোটিক্স এর মেবি। না রোবোটিক্স তো রোবট যে কাজ করে সেটা, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। হ্যাঁ ভার্চুয়াল রিয়ালিটিতে আমরা ওই যে হ্যান্ড গ্লোভস, তারপরে হচ্ছে চোখে যে এক ধরনের গ্লাস পরতাম, তারপরে স্যুট পরতাম, এগুলো পরার সাথে সাথে যে আমরা কল্পনার জগতে চলে যেতাম। যেমন ধরেন এই যে ডাইনোসর আসতো, ডাইনোসর আমাকে খেয়ে ফেলবে, এরকম একটা অবস্থা ছিল। তারপর হচ্ছে যে আমরা যে পাবজি গেম খেলি, এগুলো ভার্চুয়াল রিয়েলিটির আন্ডারেই কিন্তু। হ্যাঁ দেখা যায় মনে হয় যেন আমি সত্যি সত্যি কাউকে গুলি করতেছি, কারোর সাথে ফাইট করতেছি। হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ভার্চুয়াল রিয়েলিটি। তো এই যে এটাই বলছে যে বাস্তবে অবস্থান করেও যে আপনি কল্পনাকে ছুঁয়ে দেখতে পারতেছেন, এইটা আপনাকে ব্যাখ্যা করতে হবে, মানে আপনাকে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? একটু পড়লে মানে আপনি যদি প্রথম অধ্যায়টা একটু রিভাইজ দেন, প্রত্যেকটা টপিক যদি ভালো করে পড়েন, তাহলে এগুলো বোঝা কোনো কঠিন কিছু না। ওকে? পড়তে হইব। হ্যাঁ পড়তে হবে। এরপরে গ নাম্বার হচ্ছে উদ্দীপকের উল্লেখিত প্রযুক্তির ব্যাখ্যা করো। হ্যাঁ উদ্দীপকের উল্লেখিত প্রযুক্তি, আপনি আমার কার্সর দেখা যায় তো না, আমি যে নাড়াচাড়া করতেছি কার্সর? জি ম্যাম দেখা যাচ্ছে তো। এই যে দেখেন এখানে আমি যে কার্সরটা রাখলাম, যে ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য হতে সে এমন একটি প্রযুক্তি সম্পর্কে জেনেছে যা দিয়ে অণুর গঠন দেখা সম্ভব। তো এটাকে গ নাম্বারের কোশ্চেনে বলছে যে উদ্দীপকের উল্লেখিত প্রযুক্তির ব্যাখ্যা করো। হ্যাঁ এটা বলতে পারবেন এখানে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে? যে এমন একটি প্রযুক্তি সম্পর্কে জেনেছে যা দিয়ে অণুর গঠন উনি দেখতে পারতেছে। তো অণুর গঠন আর কি দেখা যায়, সেটা হচ্ছে আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়াশোনা করেছিলাম, যে কোনো ডিএনএ চেঞ্জ করে, অণুর গঠন চেঞ্জ করে আমরা যে নতুন কিছু তৈরি করি, নতুন কিছু যখন উদ্ভাবন করি, তখন ওই ওই টপিক গুলো আপনার পড়বে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে। ঠিক আছে? গ নাম্বারে আপনাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আর কি আলোচনা করতে হবে। ওকে? জি এরপরে ঘ নাম্বার, যেটা 4 নাম্বারে, যে তথ্য প্রযুক্তির নৈতিকতার বিচার অনুযায়ী জয়া চৌধুরী ও জুয়ের আচরণ মূল্যায়ন করো। এই যে দেখেন এখানে কিন্তু নৈতিকতা কথাটা কিন্তু চলে এসেছে। আমরা কিন্তু আজকের লেকচারেই কিন্তু নৈতিকতা বা ইথিক্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওইখানে যে 10টা নির্দেশনা আমরা পড়েছিলাম, এটা অবশ্যই আপনাদের যদি নৈতিকতা রিলেটেড কোনো কোশ্চেন আসে, ওই 10টা নির্দেশনা অবশ্যই আপনাদের উল্লেখ করতে হবে খাতায়। এরপর আপনারা নৈতিকতার সংজ্ঞা দিবেন, নৈতিকতা অ্যাকচুয়ালি কি, এগুলো তো বই থেকে ভালো করে পড়ে এই ঘয়ের এই অ্যান্সারটা করবেন। তাহলে বুঝতে পারছি আমরা যে দুইটা স্যাম্পল কোশ্চেন দেখলাম যে কিভাবে অ্যাকচুয়ালি টপিক গুলো ধরতে হবে, টপিক গুলো সম্পর্কে ভালো করে লিখতে হবে। হ্যাঁ ওকে বুঝলাম। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা তো এই যে এইগুলোই ছিল, আমি তো জাস্ট স্যাম্পল কোশ্চেন হিসেবে আপনাদের দেখালাম। এভাবে করে আপনারা যদি এখন বইটা একটু ভালো করে পড়ে ফেলেন প্রত্যেকটা টপিক, এরপর যে কোশ্চেনই আসুক না কেন প্রথম অধ্যায় থেকে আমরা সলভ করতে পারবো। হ্যাঁ প্রথম অধ্যায় থেকে কিন্তু মাস্ট কোশ্চেন আসেই। আপনারা তো এখন তো ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় তো শুধু আপনাদের এই প্রথম অধ্যায়ের উপরে, সেকেন্ড সেমিস্টারও দেখা যাবে হয়তো বা দিতেও পারি প্রথম অধ্যায়টা, অথবা ফার্স্ট ইয়ারের যে ফাইনাল পরীক্ষা সেখানেও আমি প্রথম অধ্যায় রাখতে পারি। আর এমনিতে যে বোর্ড এক্সাম যেটা হয়, সেখানে কিন্তু প্রথম অধ্যায় থেকে একটা কোশ্চেন তো মাস্ট পাবেনই, মাঝে মাঝে কিন্তু দুইটা কোশ্চেনও চলে আসে প্রথম অধ্যায় থেকে। তো প্রথম অধ্যায়টা একটু ইম্পর্টেন্ট, আমরা যাতে এই অধ্যায়টা ভালো করে পড়ি। হ্যাঁ ওকে তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই ছিল। আমি একটু রেকর্ডটা স্টপ করি, এরপর আপনাদের সাথে কথা বলবো।